আমি সুদীপা চলে এসেছি একটি নতুন জায়গা ভ্রমণ করে দেখাবো আপনাদেরকে। আমি ভাবছিলাম যে কতদিন ধরে কোথায় ঘুরতে যাওয়া যায়, তাই ঠিক করে নিই আমি চলে যাব এইবারে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে আমি যেতে চলেছি এবং সেখানে আমি ঘুরতে চলেছি সিমলা, কুলু, মানালি। আমার ব্লগে সম্পূর্ণ তথ্য থাকবে, কিভাবে গেলাম, কত খরচ হলো এবং ট্যুর প্ল্যানারের নাম্বার। আপনারা কিন্তু ব্লগটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আমার ব্লগে সমস্ত তথ্য থাকবে, ট্যুর প্ল্যানারের নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস। আর কিভাবে গেলাম, কত খরচ, তা তো থাকবেই। এবং সিমলা, কুলু, মানালি আমি কিরকম এক্সপিরিয়েন্স করলাম এবং কি কি দেখলাম, এবং আপনারা যদি যেতে চান জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা শীতের মরশুমে, ধরুন এপ্রিল অবধি, আপনারা কিরকম বরফ পাবেন আর কি কি পরিস্থিতি আপনারা ফেস করবেন, তার সমস্ত কিছু আমি কিন্তু শেয়ার করতে চলেছি আমার ব্লগে। তাই জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে একটা নতুন সিমলা, কুলু, মানালি এক্সপিরিয়েন্স দেখাবো। আর আমরা যার সাথে ট্রাভেল করেছিলাম তাদের কিন্তু ট্যুর প্ল্যান অন্য রকম ছিল এবং খুব ভালো লেগেছে, এবং সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা 12311 নেতাজি এক্সপ্রেসে করে যাচ্ছি সিমলা। আমরা যাব এরপর সিমলায় নামবো না, সরি, কালকায় নামবো। কালকায় নেমে আমরা সেখান থেকে টয় ট্রেন ধরবো এবং টয় ট্রেনে করে পৌঁছে যাব সিমলা। কিছুক্ষণ আগে দুর্গাপুর স্টেশন পেরোলো, তো আমাদের গাড়ি কিছুক্ষণ লেট আছে, 1 ঘন্টার মতো লেট আছে। আজকে 23 তারিখ, আমরা 23 তারিখ ট্রেনে থাকবো এবং 24 তারিখও আমরা ট্রেনে থাকবো। আর 25 তারিখ আমরা 3:30টার সময় নামবো। অনেকটাই রাত হয়ে গেছে। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হবে, কেননা আবার কালকে সকালে উঠে কালকে সারাদিনটা আমরা ট্রেনে থাকবো। কালকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখ আমরা পুরো দিনটা ট্রেনে থাকবো এবং 25 তারিখ ভোরবেলা আমরা 3:30টার সময় ট্রেন থেকে নামছি। তারপর তো রয়েছে দুর্দান্ত একটা টয় ট্রেন জার্নি, যেটা যেটা শেয়ার করতে চলেছি আমি আপনাদের সাথে। একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। ট্রেনের গেটের সামনে গিয়ে দেখি দিল্লি স্টেশন ঢুকছে, আর আমাদেরকে টিটি বললেন যে ভিতরে ঢুকে বসতে এবং ক্যামেরা করতে না। আর বাইরে দেখলাম প্রচুর পুলিশ দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে আমরা যেহেতু 23 তারিখ রাতে ট্রেনে উঠেছি এবং আজকে হচ্ছে 24 তারিখ, খুব বেশি দিন বাকি নেই প্রজাতন্ত্র দিবস 26 তারিখ, সেই কারণে চতুর্দিকে কিন্তু পুলিশ রয়েছে। আমরা এখন দিল্লি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখন 10টা 13 বাজে, 10টা বাজে 23 মিনিটে ট্রেনটি ছাড়বে। আর ট্রেনটি কিন্তু 1 ঘন্টা লেটে চলছে। সেই কারণে আমাদের কিন্তু ট্রেনটা পৌঁছানোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে, যেহেতু আমরা টয় ট্রেনে করে যেতে চলেছি সিমলা। আমাদের এই নেতাজি এক্সপ্রেসের কানেক্টিং ট্রেন হচ্ছে শিবালিক এক্সপ্রেস, যেটা রয়েছে 3:30 পর রয়েছে 5:45। আর তারপরে যে ট্রেনটি রয়েছে সেটা রয়েছে 6:20, আর 6:20 পর রয়েছে 7টা। তো আপনাদেরকে পুরো ট্যুর ব্লগটাই দেখাবো, আপনারা কিন্তু ব্লগটা পুরোটা দেখবেন। আর দিল্লিতে নামলাম, কিছু তেমন পেলাম না, যেহেতু আগে থেকে কিছু বলা নেই, সেই কারণে। তো এখানে খাবার অর্ডার দিলে অনেকক্ষণই সময় লাগবে, তবে মোবাইল অ্যাপ থেকে কিন্তু বুক করা যায়। আপনারা চাইলে IRCTC থেকে বুক করতে পারেন। আমরা ট্রেনে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, যেহেতু খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক জমে না, সেই কারণেই। ঘড়িতে সময় এখন 11:41। কালকে আমরা নামবো কালকা স্টেশনে। তো আমাদের ট্রেন এখন নেতাজি এক্সপ্রেস সাম্বালা জংশন ক্রস করছে, দেখছি। সাম্বালা জংশন ক্রস করে পানিপথ জাংশনে ঢুকছে। যদিও বা এখানে সাম্বালা জংশনের টাইম ছিল 10:22, এখন 11:39। প্রায় 1 ঘন্টা লেট আমাদের ট্রেন। কালকে কিন্তু আমাদের ওখানে যে টাইমে পৌঁছানোর কথা সেটা হলো 3টে, কিন্তু সম্ভবত যে লেট দেখছি আমরা পৌঁছবো হয়তো 4টের সময়। তো সেই জন্য আমরা তৈরি হয়ে রয়েছি, যেহেতু এতটা ভোর ভোর উঠতে হবে। অ্যালার্ম দিয়ে রাখছি, তাড়াতাড়ি টাইম টু টাইম আমাদেরকে উঠে পড়তে হবে। এবং সেখান থেকে আমাদের টয় ট্রেন রয়েছে সিমলার জন্য, এবং সিমলা থেকে আমাদেরকে গাড়ি পিক আপ করতে আসবে।
আর কালকে আমাদের আর কোথাও ঘোরার নেই, টয় ট্রেনে করে সিমলা যাওয়ার, আর সেখানে ওয়াকিং ডিস্টেন্সে কয়েকটি জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখার রয়েছে। ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে দেখলাম যে সমস্ত যাত্রী ঘুমিয়ে পড়েছে, আমি বাদে। তাই অকথা আমি কি করব, ভোর ভোর উঠতে হবে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। এখন ট্রেন চণ্ডীগড়ে দাঁড়িয়েছে, এরপরে আমরা পরের স্টপেজ কালকাতে নামবো। তো ট্রেন 2 ঘন্টা লেট। আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে 1 ঘন্টার মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব, 1 ঘন্টা লেট, কিন্তু এখন দেখছি যে টাইম 2 ঘন্টা লেট। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেন থেকে নেমে গাড়ি ধরতে হবে, তবে আমরা পাহাড়ে উঠতে পারি, কিন্তু টয় ট্রেনের ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। আমরা কিন্তু নেতাজি এক্সপ্রেস থেকে নেমেছি এবং এরপর টয় ট্রেনে উঠবো, আবার ট্রেন থেকে নামবো, আমরা পৌঁছে যাব কিন্তু আমাদের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য সিমলা। এই লাইন ক্রস করে আমরা এই রাস্তা ধরে হেঁটে চলেছি টয় ট্রেন ধরার জন্য। লাগেজ নিয়ে অলরেডি কুলি এগিয়ে গেছে অনেক দূর, এতটাই লাগেজ হয়েছে যে আমাদের পক্ষে বওয়াটা কোনোভাবেই পসিবল নয়। দেখতে পাচ্ছেন শিবালিক এক্সপ্রেসের কি পরিমাণ ভিড়। এই হলো শিবালিক এক্সপ্রেসের অবস্থা, মানে সমস্ত নেতাজি এক্সপ্রেসের প্যাসেঞ্জার শিবালিক এক্সপ্রেসে উঠছে। দার্জিলিংয়ের টয় ট্রেনেও বোধহয় এতটা পরিমাণ ভিড় হয় না। টয় ট্রেন জার্নি করবে বলে প্রচুর লোক এক্সাইটেড এবং এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় জমিয়েছে। আমরা এগিয়ে চলেছি আমাদের ভিস্তাডোম ট্রেনটিকে খুঁজতে, তবে মনে হচ্ছে যতদূর সম্ভব এখনও অবধি ভিস্তাডোম এসে পৌঁছতে পারেনি। গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 7:02 বাজে। আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছে, প্রায় 3 ঘন্টা লেট, 6:30টার সময় নামিয়েছে, যার জন্য শিবালিক এক্সপ্রেসটা যেহেতু কানেক্টিং ট্রেন, তো ওটাও লেটে ছেড়েছে। এবং ওর যে জেনারেল কামরা বগিতে যে পরিমাণ ভিড় হয়েছে সেটা দেখার মতো, মানে মানুষ ঝুলতে ঝুলতে যাচ্ছে। মানে আমি প্রথম এক্সপিরিয়েন্স হলো যে টয় ট্রেনেও তো ঝুলতে ঝুলতে যায়। আমরা টয় ট্রেনে রয়েছি, এরপর আপনাদেরকে টয় ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। টয় ট্রেনের ওয়াশরুমটাও দেখাচ্ছি, আর টয় ট্রেনে কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপনারা ইচ্ছা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারেন, আর ইচ্ছা মতো সাইডে চেয়ারটাকে ঘুরিয়ে নিতে পারেন। চলুন একটু দেখাই আপনাদেরকে। বললাম আপনাদেরকে একটু আগে যে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, প্রচণ্ডই পরিষ্কার। আর আমি বলবো টয় ট্রেনের মধ্যে সব থেকে বেস্ট যদি বলি তো সেটা হচ্ছে ভিস্তাডোম। আর একটা কিন্তু স্পেশাল কারণ আছে, যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যেটা বললাম আপনারা ইচ্ছে মতো ঘুরিয়ে নিতে পারেন। এই যে, আর এই যে উপরের ভিউ, উপরের সিলিংটা কাছে, এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট। শিবালিক এক্সপ্রেস ছেড়ে দিল, আর তারপরেই 6:20 ট্রেনটা ছেড়ে দিল। এখন আমাদের ট্রেনটা ছাড়লো 7:26-এ ভিস্তাডোম। এটির টাইম ছিল 7টার সময়, আর বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরাও করতে চলেছি এবং আপনারাও করতে চলেছেন ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন টয় ট্রেনে করে সিমলা জার্নি। আমি এখন যে জার্নিটা করছি সেটার দূরত্ব হচ্ছে 96 কিলোমিটার, এবং আমরা 103টা টানেল ক্রস করব এবং তার সাথে 800খানা ব্রিজ ক্রস করব। এখন মোটামুটি টয় ট্রেনটা দাঁড়িয়েছে, বিকজ আমাদের যে আগে শিবালিক এক্সপ্রেসটা ছিল সেটা লেট করার দরুন ওটা আগের স্টেশনে দাঁড়িয়ে আছে। তো একটা ট্রেনের থেকে আরেকটা ট্রেন আধ ঘন্টার গ্যাপের জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওটা ছাড়লে তখন এই ট্রেনটা আবার ছাড়বে, মানে ওই স্টেশনে ঢোকার জন্য। তো এই গ্যাপটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, একটু ফটো শ্যুট হয়ে যাচ্ছে। জায়গাটা খুব একটা বেশ খারাপ না,
সবুজে ভরা, ভালো। এর থেকে আরও বেটার জায়গা আমরা এক্সপেক্ট করছি, দেখা যাক কী পাওয়া যায়। এবং আপনাদের কাছেও সেটা আমি তুলে ধরতে চলেছি। তো কি ভিউ রয়েছে এখানে, এটা হচ্ছে ব্যাপার। কোটি স্টেশনে খুব সুন্দর কোটি স্টেশনটা, আর ভিউটাও দুর্দান্ত। আপনাদেরকে একটু দেখাই, চলুন। বেশ, যখন ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে, যেহেতু শিবালিক এক্সপ্রেসের সাথে খুব একটা বেশি গ্যাপ ছিল না, সেই কারণে তো আপনাদেরকে একটু ভিউটা ঘুরিয়ে দেখাই। দেখো না গাইস, দেখো না, চাটা একটু এলাচ এলাচ ফ্লেভার লাগছে। এই ঠান্ডায় কিন্তু চাটা জাস্ট জমে যাচ্ছে। তবে সিমলায় এই অপূর্ব সুন্দর টয় ট্রেন জার্নি আমাদের চিরজীবন সাক্ষী হয়ে থেকে যাবে। এক অভূতপূর্ব সৌন্দর্যের এক্সপিরিয়েন্স করেছিলাম যা আমরা সিমলার টয় ট্রেনে। আমাদের হোটেল সেটা হলো রাজদূত। রাজদূতের সামনে এতটাই পরিমাণ বরফ যে গাড়ি যাবে না, তাই জন্য ড্রাইভার আমাদেরকে পিক আপ করতে নিতে আসতে পারছে না, এতটাই বরফ। আর ওটা তো পুরো একদম রেলওয়ে ট্র্যাকিং থেকে 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটার ঠিক নয়, কিছুক্ষণ হেঁটে, কয়েক মিনিট হেঁটে, ঠিক আমি এক্স্যাক্ট জানি না। তো যেতে যেতে দেখছি, তো সেই জন্য আমাদেরকে কুলি করতে হলো। কুলি এখান থেকে 800 টাকা নিয়ে নিল আমাদের যা লাগেজ আছে তার জন্য। তো এবার আমরা এই রেলওয়ে ট্র্যাক ধরে আমরা হেঁটে যাব আমাদের হোটেলের দিকে। যাই হোক, আমাদের গাড়ি বিস্তারম ছেড়ে দিল স্টেশন রোড। রেলওয়ে ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেলটা এমন একটা জায়গায় যে বাধ্য আমরা রেলওয়ে ট্র্যাক ধরে হেঁটে যেতে। আর রেলওয়ে ট্র্যাকের মাঝে মাঝে আনাচে কানাচে বরফ জমে রয়েছে। আর হোটেলের সামনে নাকি এতটাই বরফ জমেছে যে যাওয়াটা মুশকিল গাড়ি করে, গাড়ি স্কিড করছে। আমাদের হোটেলের সামনে আমাদের হোটেল রাজদূত, এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে, সিমলায় আমরা যে হোটেলে আজকে রাতে স্টে করছি সেই হোটেলে, হোটেল রাজদূতে। চলুন যাওয়া যায়, আর ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। গুড আফটারনুন এভরিওয়ান। এখন 2:14 বাজে, আমরা অলরেডি অনেকটা লেট। জাস্ট এই ট্রেন থেকে নেমে রেলওয়ে ট্র্যাক ধরে আমরা এলাম আমাদের হোটেল রাজদূত। এটা আসতে গেলে আপনাদের হোটেলটা পৌঁছাতে গেলে আপনাকে ওই রেলওয়ে ট্র্যাক ধরেই আসতে হবে। আর আমাদের রুম পেয়েছি, রুম নাম্বার 208 আর 209। তো এখন আপনাদের রুমটা দেখাচ্ছি, রুমটার ভিউটা কেমন। বড় একটা আয়না আছে এখানে, বিভৎস বড় আয়না। এটা হচ্ছে এখানে এই রুম থেকে একটা মিরর ভিউ আছে, খুব সুন্দর। কালকে রাত্রে প্রচণ্ড বরফ পড়েছে, প্রচণ্ড স্নোফল হয়েছে, যার জন্য পুরো চালগুলোর উপরে বরফ জমে আছে। এই হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, ওপর থেকে বরফ জলগুলো টোপে টোপে পড়ছে নিচের দিকে। আর এখানে আমাদের বেডের সামনেও একটা মিরর দেওয়া আছে। এখানে বেডটা যেটা আছে তিনজন হয়ে যাবে, দুজন হলে খুব ভালো হবে, 3 জন আঁটো হয়ে যাবে। রুমটা খুব একটা বড় নয়, খুব কোজি একটা রুম। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে ফোন করার জন্য, ওদের জন্য কোনো খাবার অর্ডার করার বা কোনো দরকারের জন্য এখানে ফোন করা যাবে। এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে ওরা কম্বলও দিয়ে দিয়েছে, পড়ে যাচ্ছে। মোটামুটি টিভি, ফ্যানটা কোনো প্রয়োজনই নেই, তবুও আছে। আর এবার দেখাই বাথরুম এখানে গিজার আছে, আর টয়লেট, বাথরুম, কোমোট আছে, মোটামুটি ভালো। এই হচ্ছে বাথরুম। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা যদি এখানে রুম হিটার নিতে চান, সেটা আপনাকে পে করে নিতে হবে। রুম হিটার পেয়েবল এখানে বোধহয় 500 টাকা পার ডে, তো সেই বেসিসে এখানে রুম হিটার নেওয়া হবে। আরেকটা রুম নিয়েছি, কিছুক্ষণ আগেই দাদা দেখালো একটা রুম, আমি আরেকটা রুম ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াশরুমটা যদিও বা বন্ধ আছে, ওটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমরা যে রুমে রয়েছি সেই হোটেলটার নাম হলো রাজদূত।
আর এটা হচ্ছে একদম ম্যালের সামনে, ওয়াকিং ডিস্টেন্সে খুব কাছাকাছি, খুব ভালোভাবে ঘোরা যায়। বাজার, লাক্কার বাজার থেকে শুরু করে, ম্যাল থেকে শুরু করে আরও যেসব যে ভিজিট পয়েন্টগুলো রয়েছে ওয়াকিং ডিস্টেন্সে, কালীবাড়ি, সমস্তটাই এখান থেকে কাছে, কোনো গাড়ি লাগবে না। সেই কারণেই এই 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 হোটেলটা আমি চুজ করেছিলাম। এরপর আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 207, ঠিক আছে? এটা হচ্ছে রুম, একটা রুম তো দেখিয়েই দিলাম। এটা হচ্ছে বেড। 3 জনে কিন্তু অনায়াসে শুয়ে যেতে পারবে এই বেডটায়, যথেষ্ট মতো বড় আছে, কমফোর্টেবলি 3 জনে খুব ভালোভাবে এখানে শুয়ে পড়তে পারবে, ঠিক আছে? আর এখানে এরকম রয়েছে পুরো কাঁচের উইন্ডো রয়েছে, খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। আর ওই দেখুন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চাল আছে বাড়ির চালে বরফ পড়ে রয়েছে। এখানেও কিন্তু সেম, এই যে বাড়ির যে চালগুলো রয়েছে সেখানে বরফ পড়ে রয়েছে। খুব সুন্দর একটা ভিউ এই রুমটার। তবে রুম হিটারের জন্য কিন্তু 500 টাকা করে এক্সট্রা চার্জেস লাগছে। এটা হচ্ছে কভার্ড রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জন্য এই সামনে একটা মিরর রয়েছে, আর এখানে একটা সেলফ মতো রয়েছে, জগ দেওয়া রয়েছে, দুটো কাঁচের গ্লাস দেওয়া রয়েছে, আর ওখানে কল করার জন্য একটা টেলিফোন দেওয়া রয়েছে। এবার জানাবেন কিন্তু আপনাদের হোটেলটা কেমন লাগলো, কমেন্টে জানাবেন। আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে করতে পারেন, আমি কিন্তু জানিয়ে দেবো হোটেলের নাম্বার এবং ট্যুর প্ল্যানারের নাম্বারও। হেঁটে হেঁটে এখন আমরা খাবারের দোকান খুঁজছি, এতটাই বেলা হয়ে গেছে, অনেক জায়গায় খাবার শেষও হয়ে গেছে। সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এত টায়ার্ড যে ঘুরতে পারবে না, তো সেই জন্য এতটাই জার্নি হয়েছে আমাদের। আমি বলেছিলাম যে রাজদূতে একটু খাওয়া দাওয়াটা করে নিতে, তো ওনারা ঠিক করে যে একটু বাইরে খাবে, বাইরের খাবার টেস্ট করবে, তো সেই জন্য আমাদের লেট হয়ে গেল। তো এখন রুমে যাচ্ছি, যদি না টায়ার্ড থাকি তাহলে ম্যালে আসবো। ম্যালে তো এমনিতেও কালকে আমরা বেরোচ্ছি, আর কালকে বেরোলেও আজকে বেরোনোর একবার চেষ্টা করব। একটা জলের বোতল কিনে নিলাম, জল এমনিতেই নেই রুমে, আমাদের বলতে হবে হোটেলে, তবে রুম থেকে দিয়ে যাবে। ভীষণ পরিমাণে ঠান্ডা, এখন 10টা বেজে গেছে, আমরা ডিনার করতে যাচ্ছি। জানি না, দেখা যাক ডিনারে কী রয়েছে। এসেই তো ঘুমিয়ে পড়েছে, এতটাই লাঞ্চ করে এসে আমরা ঘুমিয়ে পড়ি এবং রিসেপশনের কলে আমরা উঠে পড়ি, তারা বলেন ডিনারটা করে যেতে। রাত 10টা অবধি ইনার রেস্টুরেন্ট খোলা থাকে ওদের। আমরা সবজি, রুটি, রাইস, চিকেন কষা এবং তার সাথে তড়কা দিয়ে জমজমাটি ডিনার করে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা উঠি এবং একটা ফ্রেশ অক্সিজেন পাই। আর জানলার সামনে দাঁড়িয়ে দেখি জানলাটা পুরো কুয়াশায় ভরে গেছে আর খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে এর মধ্যে আছে স্যান্ডউইচ নিয়েছি দুটো, একটা পরাঠা নিয়েছি, আলু পরাঠা, আর তার সাথে আলুর তরকারি আছে কাসুরি মেথি দিয়ে, আর একটা পুরি নিয়েছি আমি, আর তার সাথে আছে দই। টেস্ট করে দেখছি তার। ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি ওনাদের খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব সুন্দর। আগের দিনে কিন্তু ডিনারের এক্সপিরিয়েন্সও ভালো ছিল, তবে ওনাদের কিন্তু পুরোটাই বুফে সিস্টেম, আপনাদেরকে নিয়ে নিতে হবে। স্যান্ডউইচ থেকে শুরু করে ইয়োগার্ট এবং তার সাথে ছিল কিন্তু আলু পরাঠা এবং তার সাথে ছিল একটি সবজি এবং চিড়ের পোলাও ছিল এবং লাস্টে ছিল কফি। ওনাদের কিন্তু ব্রেকফাস্ট শুরু হয়ে যায় 7টা থেকে সকাল 10টা অবধি, আপনারা তার মধ্যে যে কোনো টাইম করে নিতে পারেন। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা এরপর আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চলেছি আমরা যেই জায়গাটা ব্রেকফাস্ট করছিলাম সেখান থেকে পাহাড়ের ভিউটা কীরকম। সেখানে বসে বসে পাহাড়ের ভিউটা কিন্তু দুর্দান্ত, আর যেখানে খেতে বসেছিলাম আমরা সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, তাই আপনাদেরকে একটু মনে হলো দেখিয়ে নিই। এরপর ব্রেকফাস্ট করে নিয়ে ড্রাইভারকে কল করি এবং আমরা
এগিয়ে যাই আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন কুফরির দিকে। যদিও বা আমাদের জাকু টেম্পল যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চেঞ্জ করি প্ল্যান। তার কারণ হচ্ছে, আপনাদেরকে বলেইছিলাম যে এখানকার পরিস্থিতি আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো এখানে এতটাই বরফ হয়েছে, এতটাই স্নোফল হয়েছে, সেই কারণে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়। তো ফার্স্টে আজকে আমরা যে ডেস্টিনেশন যেতে চলেছি সেটা হলো কিন্তু কুফরি। তাই জন্য আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে যে এন্ট্রান্স রয়েছে সেখান থেকে এগিয়ে চলেছি। ড্রাইভার 8:30 নাগাদ চলে আসে। আমাদের ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে সময় লেগে যায় 9টা। তবে আমরা বেরিয়ে দেখি যে আমরা খুবই ভুল করেছি, আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল। যেহেতু আমরা উইন্টারের সময় চুজ করেছি আসার জন্য, সেহেতু প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম পড়েছে। আর এতটাই জ্যাম যে রাস্তা ক্লিয়ার নেই। বরফ জমে জমে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, আর গাড়ি একটু করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। তো আমাদের অনেকটা সময় লেগে গেছিলো কুফরি পৌঁছতে। বেশিরভাগ টাইমটাই কিন্তু আমরা রাস্তায় কাটিয়েছিলাম। আর বলেছিলাম ট্যুর প্ল্যানারের নাম্বার শেয়ার করব। আমাদের ট্যুর প্ল্যানারের নাম হচ্ছে ট্যুর পিকার্স। আর আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রচণ্ড পরিমাণে জ্যাম। আমরা বেরিয়েছি 9:30 থেকে 9:45-এর মধ্যে। তার মধ্যে এত জ্যামে আটকে পড়েছি। আর মানালিতে শুনছি খুবই বরফ পড়েছে, খুব স্নোফল হচ্ছে, কারেন্ট নেই, জলের প্রবলেম, প্রচণ্ড প্রবলেম। জানি না কীভাবে পৌঁছবো আমরা আমাদের ফার্স্ট পুরী ট্যুরিস্ট স্পটে কুফরিতে। রাস্তার জাস্ট জ্যামটা আপনারা দেখুন। একটু একটু করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে, এতটাই জ্যাম। আমি বলবো আপনারা যখন বেরোবেন না, সকাল সকাল বেরোবেন। দেখুন আপনারা জাস্ট জ্যামটা দেখুন, গাড়ি একটু একটু করে এগোচ্ছে। প্রচুর পরিমাণে বরফ পড়ছে। আর এত বরফ পড়েছে, মানালিতে যাওয়ার আগে জল কালেক্ট করে নেবো আমরা, কেন জলের প্রচুর দাম। আর শুধু দামই নয়, এখানে অনেক প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম হলো গিয়ে জল প্রচুর বরফ হয়ে গেছে। তো আমাদের যে হোটেল মালিক রয়েছে, তিনি বারবার দেখছেন, ফলো করে বলছে যে আপনারা জল কালেক্ট করে নিন, কেননা জলের প্রচণ্ড পরিমাণে সমস্যা। এই দেখুন এইরকম উপরে কীরকম ধরনের বরফ জমেছে। এই যে কাকু আর আমি এসছি ওপরে, বিশাল পরিমাণে বরফ। আর জ্যামটা দেখুন জাস্ট। জ্যামটা জাস্ট দেখুন। ওই একটা করে সাইড আসছে, একটা করে ছাড়ে। দাঁড়া, হ্যাঁ, এই চটিটা পরে এসছে রে। গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে বলে আমি এতক্ষণ প্রতীক্ষা করতে না পেরে আমি গাড়ি থেকে নেমে এগিয়ে আসি। আর এসে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাই ব্রিজের পাশ থেকে। রাস্তায় এতটা জ্যাম, আমরা ওই জন্য এগিয়ে যাচ্ছি একটু চায়ের সন্ধানে। ঠান্ডার মধ্যে একটু চা না খেলে হয়। তবে একটা জিনিস তো আমার খুব কাছে ক্লিয়ার, যে যেখানে বরফ থাকবে সেখানে ঠান্ডা থাকবে, এটার কোনো মানে নেই। বরফ কিন্তু হিট ক্যারি করে। খুব বেশি ঠান্ডা এখানে লাগছে না, বাট মানালিতে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাটা কখন লাগছেন জানেন? ঠিক যখন থেকে ওই সন্ধেটা হচ্ছে, আলোটা নেমে যাচ্ছে। সামনে একটা মন্দির রয়েছে শিব পার্বতী, ভিতরে দেখি কীরকম রয়েছে মন্দিরটা, দেখে আসি দাঁড়ান। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে অবশেষে গাড়ি ছেড়ে দেয় এবং আমরা গাড়িতে উঠে বসি এবং অবশেষে আমরা কুফরি অ্যাট লাস্ট পৌঁছই। ठंडा हुआ है কপিলা বেটা টিডিয়া ফুটো এর না পড়ছ। দাদা ড্রেস পরছে আর আমার পরা হয়ে গেছে অলরেডি। পিঙ্ক কালার নিয়েছি। কুফরিতে আপনারা একটু দরদাম করে নেবেন, দেখে শুনে নেবেন। এখানে বিভিন্ন রকম চার্চেস রয়েছে।
সিমলায় যখন আপনারা আসবেন তখন কিন্তু সকাল সকাল ট্যুরিস্ট স্পট ভিজিটে বেরোন, তার কারণ হচ্ছে সিমলায় কিন্তু প্রচুর জ্যাম হয়, যে জ্যাম আমি কাসোল এবং মানালিতে দেখিনি। কিন্তু সিমলা যেহেতু একটা শহর এবং যানজট এরিয়া, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয় রাস্তায়, ভিজিট পয়েন্টে কিন্তু পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে আমাদেরও কিন্তু ট্যুরিস্ট স্পট ভিজিটে প্রবলেম হয়েছিল, যেহেতু আমরা উইন্টারের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম। আর কুফরির কথা, কুফরিতে কিন্তু ঘোড়ায় করেও ঘোরা যায় এবং জিপসিতে করেও ঘোরা যায়, তার কিন্তু বিভিন্ন রকমের চার্জেস রয়েছে। আমাদের বলেছিল 1500 টাকা করে জিপসি লাগবে পার হেড, এবং ঘোড়ায় কিন্তু আলাদা চার্জ। ঘোড়া নিয়েছিলাম আমরা যেহেতু, তাই জন্য বলেছিল পার হেড 2200 টাকা করে পড়বে। আমরা এখন গাড়িতে উঠে বসলাম, আমরা যাচ্ছি কুফরিতে। আপনারা যখন কুফরিতে যাবেন, আগেই বললাম আপনাদেরকে একটু দরদাম করে নেবেন, কেননা বিভিন্ন লোকের কাছে কিন্তু বিভিন্ন চার্জেস চাইছে। আমাদের কাছে 2200 চেয়েছিল, আমরা 6 জনে 10,800-তে নামিয়েছি। তারপর আমরা ঠিক করি যে 10 দেব। তো আপনারা একটু কিন্তু কথা বলে নেবেন, কথা না বলে কিন্তু হবে না। এটা আপনাদের দরদামটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। আমাদের ড্রাইভার আমাদেরকে যেখানে নামিয়ে দেয় সেখান থেকে আমাদের একটা গাড়ি এসে কিন্তু ঘোড়ার যে পয়েন্ট রয়েছে সেখানে ছেড়ে দেয়। আবার সেখান থেকে আমাদের 10-15 মিনিট মতো হেঁটে যেতে হয় ওই ঘোড়ার পয়েন্টের কাছে, কারণ এত বরফ, রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না, সবাই হেঁটে হেঁটে যায় সেখানে। কুফরির অবস্থা সত্যি খুব ভয়ানক, খুব খারাপ। কত বরফ জমে রয়েছে। ঘোড়া এখনো অবধি উঠতে পারিনি, আমরা চেষ্টা করছি, দেখি তাড়াতাড়ি করে যাওয়ার। এখন ঘোড়ায় করে নামছি, সন্ধে নেমে গেছে, অন্ধকার নেমে গেছে অলরেডি। প্রচন্ড পরিমাণে অন্ধকার নেমে গেছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আপনারা ভিউটা একটু এনজয় করুন। তবে আমরা ভেবেছিলাম যে কুফরিতে হর্স রাইড করবো না, তারপরে অনেক কষ্টে ঠিক করেছে যাব, যতই প্রবলেম থাকুক যাব। তবে কুফরিতে হর্স রাইডটা কিন্তু দুর্দান্ত ছিল, যারা করেননি তাদেরকে বলবো যখন আপনারা নেক্সট টাইম যাবেন তখন কিন্তু করে নেবেন। আর যারা যেতে চলেছেন তাদেরকে অবশ্যই গাইড করব যাতে হর্স রাইডটা করুন। খুব সুন্দর লেগেছিল, এবং কুফরিটা ওনারা পুরোটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন এই ঘোড়ায় করে নিয়ে যেতে যেতে। কীরকম অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছিলাম তা শেয়ার করলাম স্ক্রিনে আপনাদের কাছে। এবার মতামত আপনাদেরকে দিলাম, যে আপনারা জানান যে স্পটগুলো কীরকম। আমরা এসে গেছি, এরপর গাড়িতে উঠবো। গাড়িটা দেখতে হবে কোথায় রয়েছে। আমাদের কুফরির পয়েন্ট থেকে নেমে আস্তে আস্তে ঠিক হর্স পয়েন্টের কাছে অনেকটা সময় লেগে গেছিলো, আর দেখতেই পাচ্ছেন কীরকম সন্ধে হয়ে গেছিলো। এরপর আমরা সেখান থেকে গাড়ি ধরে চলে যাই ম্যাল রোড। প্রায় 9টা বাজে এখন, আমরা যাচ্ছি ম্যাল রোডে। কেননা দুদিন ধরে এত টায়ার্ড, আর এত সিমলা মানালির অবস্থা খারাপ যে সিমলা এমনভাবে আমরা গাড়ি জ্যামে আটকে পড়েছি। শুধুমাত্র জ্যামটা হয়েছে বরফের কারণে, এতটা পরিমাণ স্নোফল হয়েছে, এতটা পরিমাণ বরফ পড়েছে যে রাস্তায় আমাদেরকে আটকে পড়তে হয়েছে, কোনো উপায় ছিল না। তো সেই জন্য আজকে তো আমাদের এতটাই দেরি হয়ে গেল। আর কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, টায়ার্ড ছিলাম। 32 আওয়ার্স জার্নি, তারপরে আবার 6 ঘন্টা আমরা টয় ট্রেনে জার্নি করেছি। তো এতটা জার্নি করে শরীর সত্যি আর দিচ্ছিল না। তো সেই জন্য কালকে লোকাল সাইট সিন হয়নি, আজকে যাচ্ছি লোকাল সাইট সিন করতে। লোকাল সাইট সিন করে তারপরে আমরা যাব হোটেলে। আবার কালকে সকালে আমাদের ট্যুর প্ল্যান আছে। আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে আমাদের তৃতীয় দিন। কাল আমরা যাব কাসোল, এখন যাচ্ছি ম্যাল রোড। রাত 9টা বেজে গেছিলো, তাই জন্য লাক্কার বাজারের অধিকাংশ দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো, তাও আমরা ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনে নিই। এখন আমরা চার্চের কাছে এসে পৌঁছইনি, লাক্কার বাজারটা ঘুরছি। লাক্কার বাজারটা অনেকটাই বড়, আর আপনারা যদি শীতের কোনো পোশাক না আনেন তো লাক্কার বাজার থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো গিফট স্ক্যানার থাকে সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন।
আমরা এখন চলে এসেছি সিমলা ম্যাল রোডের সামনে। সিমলা ম্যাল রোডটাকে ঘুরে দেখছি ভালোভাবে, আর আপনাদের কাছেও এক্সপ্লোর করাচ্ছি। যাই, এবার এখান থেকে একটু পপকর্ন কিনে নিই, একটু পপকর্ন খেতে খেতে তারপর যাওয়া হবে আমাদের, যদিও বা কেনা হয়ে গেছে। সেই দিনকে আমাদের ম্যাল রোডে কিন্তু খুব সুন্দর একটা সময় কেটেছিল। আমরা বেশ অনেকটা সময় ওখানে অতিবাহিত করেছিলাম। আর ম্যাল রোডটা যে সিমলার এতটা সুন্দর না গেলে বিশ্বাস করতাম না। আগের দিন না গিয়ে আমরা খুব মিস করছি। আগের দিন যদি আমরা যেতাম তাহলে আমাদের টোটাল 2 দিন কিন্তু ম্যাল রোড ঘোরা হয়ে যেত। তো সময়টা পেয়েছিলাম, কিন্তু শরীর আর সাথ দেয়নি এতটা জার্নি করার পর। সেই জন্য অকূত্তা আমাদেরকে রেস্ট নিতে হয়েছিল। তবে আজকে ম্যাল রোডটা এসে বেশ ভাল লাগলো। যদি কোনো সময় আবার সিমলা আসি তাহলে কিন্তু ম্যাল রোডে আরও বেশিক্ষণ সময় কাটাবো, কথা দিলাম, এবং আপনাদের কাছেও কিন্তু তা তুলে ধরবো। এখানে একটা খুব কিউট ভুলু ভাই ছিল, ওর ফটো তুলে নিলাম, ভীষণই কিউট। এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের ফটো তোলা হয়ে গেছে, ম্যাল রোড, তারপর স্ক্যান্ডেল পয়েন্ট, আরও যেসব পয়েন্টগুলো ছিল, চার্চ, লক্কার বাজার, সমস্তটা আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে সোজা খাওয়া দাওয়া করে বিছানায় পাড়ি দিই। তবে আজকের মতো ভ্লগ আমি এখানেই শেষ করছি। দ্বিতীয় দিন সিমলা ভ্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেটা সবসময় বলি সেটা আবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সিমলার ডে 2 ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।